এই শোনা যাচ্ছে আমার কথা? এই অনেকে তো আটকে গেলেন নাকি? ওই আল্লাহ, এই সময় ক্লাস তো চলে গেল। আমাকে একটু 1 মিনিট বিরতি নেই, শোনা যাচ্ছিল কথা একটু। আপনাদের কাছে জোরে জোরে যাইতেছিলাম। আপনারা কি শোনা আছেন যাচ্ছে না সবাই? স্যার। বিরক্ত লাগতেছে? প্রথম ক্লাসটা মানে বিরক্ত লাগার কথা, কারণ এগুলো তো দরকার নাই, স্যার খালি শুনতে পাই নাই স্যার, আপনার হ্যাং মারছিলেন। হ্যাং মাঝে বলছে, নেটিভ একটু বাড়িয়ে দিছিল, স্টুডেন্টের চাপ তো। এই শোনা যাচ্ছে কথা? জি স্যার, এখন শোনা সঠিক স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা ঠিক আছে। একটু প্রথম ক্লাসটা একটু বিরক্ত লাগতে পারে, একটু নেন, একটু লাগবে। আমরা শেষ দিকে চলে আসছে, আর অল্প অল্প সময়। 1690 সালে জব চার্নক, স্যার, মনোযোগ দেন, 1690 সালে জব চার্নক, সবাইকে একটু মিউট করে দেই, এবং এই উপমহাদেশের সর্বপ্রথম উপনিবেশ স্থাপনের জন্য মোগল বাদশার অনুমতি প্রাপ্ত হয়। এরপর ভারতের নানা জায়গায় তারা ব্যবসায়িক কুটি নির্মাণ করে, এবং ওই ব্যবসায়িক কেন্দ্রগুলোকে ঘিরে বেশ কিছু প্রেসিডেন্সি শহর গড়ে ওঠে। ওই এলাকার ইংরেজদের নিজেদের বিবাদ ও নিষ্পত্তির জন্য ইংরেজ উপনিবেশগণ কয়েকটি স্থানীয় আদালত স্থাপন করে, এবং ওই সকল প্রেসিডেন্সি শহরে নির্দিষ্ট সাক্ষ্য আইন ছিল না। ইংরেজ বিচারগণ কমন ল ন্যায় নীতির বিধান অনুসরণ করে সেটা বিচার করতে, যেটা আমরা আগে দেখে আসছি। 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, এবং এই আদালতের ইংল্যান্ডের কিংস বেঞ্চের সমান এখতিয়ার ছিল। এই আদালতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। উক্ত আদালতের সাক্ষ্য কমন ল ন্যায় নীতি নির্ভর ছিল। এর বিধান অনুসারে সাক্ষ্য গ্রহণ করা হতো। এর সময় বাংলা, বিহার, উড়িষ্যা একত্রে বেঙ্গল নামে অভিহিত করা হতো, যেটা বেঙ্গল। এবং এই সম্পূর্ণ এলাকা সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন ছিল। এবং 1836 সালে ডিস্ট্রিক্ট অ্যাক্ট এবং আওতায় সমগ্র এলাকাকে ক্রমান্বয়ে জেলাকে একটা বিভক্ত করা হয়। এবং কলকাতা প্রেসিডেন্সি এলাকায় বাইরে মফস্বল এলাকার জন্য দেওয়ানি আদালত স্থাপিত হয়। মনোযোগ দেন, 4টি প্রেসিডেন্সি এলাকায় ইংলিশ ল প্রযোজ্য হলেও সাক্ষ্য আইনের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় নাই। 1833 সালের এক আইন ইন্ডিয়ান ল এবং কমিশন স্থাপিত হয়। লর্ড ম্যাকাউলে, লর্ড ম্যাকাউলে সহ এই কমিশন 4 জন সদস্য ছিলেন। 1833 সালের আইনের ভারতে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের উপর আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়। এবং 1853 সালে গভর্নর জেনারেল কাউন্সিল অ্যাক্টের 1855 সালে অ্যাক্ট প্রণয়ন করে সাক্ষ্য আইনের বিক্ষিপ্ত ভাবে উন্নতি করা হয়। কেবল আছে আমরা 1855 রয়েছি। 1857 সালে সিপাহীরা ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ করে। এই যুদ্ধে বাংলা থেকে শুরু হলেও ভারতের পশ্চিমাঞ্চলের পাঞ্জাব শিখ, মুসলমান পাঞ্জাবি পাঠানদের সহায়তা ইংরেজ শাসন ও বিদ্রোহী দমন করতে সক্ষম হয়। মুঘল শাসনের আনুষ্ঠানিক সমাপ্ত হয়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 মারফত ভারত শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃত্বের অবসান ঘটে, এবং ব্রিটিশরা সরাসরি ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করে। এবং 1 নভেম্বর 1858 সালে এক রাজকীয় ঘোষণা মারফত মহারানী ভিক্টোরিয়া ইমপ্রেস অফ ইন্ডিয়া হিসেবে আসীন হন। ইন্ডিয়া হাইকোর্ট 1861 ব্রিটিশ রাজকে ভারতে হাইকোর্টে স্থাপন করার ক্ষমতা প্রদান করে। তারপর লেটার্স প্যাসেন্টের আওতায় কলকাতা, মাদ্রাস, মুম্বাই শহরে হাইকোর্ট স্থাপিত হয়, এবং সাবেক সুপ্রিম কোর্ট ও সদর দেওয়ানি আদালতের সকল ক্ষমতা একটি নতুন স্থাপিত হাইকোর্টে স্থানান্তরিত করা হয় শেষ দিকে। এইভাবে প্রায় 100 বছরের কমন ল ন্যায় নীতি, তখন ছিল কমন ল আর কি, ন্যায় নীতি সংক্রান্ত বিধানাবলী ও স্থানীয় রীতিনীতি কাস্টমারি ল বিভিন্ন পরিবর্তিত ও রূপান্তরিত সম্মিলিত এক বিশাল সাক্ষ্য আইনের সৃষ্টি হয়। মনোযোগ দেন, সাক্ষ্য আইন এমনি আসে নাই। এই সাক্ষ্য আইন পর নব প্রতিষ্ঠিত হাইকোর্ট ও বিভিন্ন জেলা আদালতে প্রয়োগ হতে থাকে। এই সময় ব্রিটিশ ভারতের তৃতীয় আইন কমিশন ভারতের উপমহাদেশে সাক্ষ্য আইন প্রণয়ন সংক্রান্তে প্রথমে খসড়া প্রস্তুত করা হয়েছিল। উত্থাপন করেছিলেন স্যার হেনরি মেইন। কিন্তু স্যার হেনরি মেইন খসড়া বিলটি ভারতীয় আর্থসামাজিক আইনগত প্রেক্ষাপটে অসঙ্গতিপূর্ণ বিবেচনায় অনুমোদন প্রদান করা হয় না। করছিল কিন্তু স্যার হেনরি মেইন, কিন্তু পরবর্তী কি হলো, পরবর্তী সাক্ষ্য আইন সংক্রান্ত এক নতুন খসড়া প্রস্তুত করেন স্যার জেমস ফিটস জেমস স্টিফেন, যেটা হচ্ছে এই সাক্ষ্য আইনের জনক। স্টিফেন, স্যার জেমস ফিটস জেমস স্টিফেন, এটা হলো স্টিফেন বললে চলবে, যাকে সাক্ষ্য আইনের মূল রূপকার বলা হয়। তাহলে সাক্ষ্য আইনের জনক কে? পরীক্ষা আসবে না, জাস্ট জেনে রাখেন। যাকে হচ্ছে আইনের মূল রূপকার বলা হয় স্টিফেনকে। স্যার জেমস ফিট জেমস স্টিফেন প্রথম ব্যারনেট, কেসিএসআই 23 মার্চ 1829 থেকে 11 মার্চ 1894 একজন ইংরেজি আইনজীবী এবং বিচারক, লেখক এবং দার্শনিক ছিলেন। তিনি 1869 সালের ডিসেম্বর ভারতে আসেন। তার বন্ধু হেনরি মেইনের সুপারিশে ভারতে 22 নির্বাহী পরিষদে আইনি সদস্য হিসেবে যোগদান করেন। ইংল্যান্ড এবং ভারতে প্রচলিত আইন ও রীতিনীতি পর্যালোচনা করে তিনি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট খসড়া প্রস্তুত করেন। তার প্রস্তাবিত সাক্ষ্য আইন একটি অভিন্ন সাক্ষ্য আইন হিসেবে প্রচলিত হয়। এটি বর্তমানে সাক্ষ্য সংশোধন বাংলাদেশ,
ভারত, পাকিস্তানে কার্যকর রয়েছে। গভর্নমেন্ট অফ জেনারেল অফ কাউন্সিল নতুন সাক্ষ্য আইনের সম্মতি প্রদান করে 15 মার্চ 1872। আমরা চলে আসছি তারিখে ইহা কার্যকর হয় 1 সেপ্টেম্বর, যেটা আমরা এক ধারায় পাবো আমরা গিয়ে, এই কথাগুলো এক ধারায় পাবো আমরা যাই। তাহলে এটা হচ্ছে সাক্ষ্য আইনি সম্মতি প্রদান করে 15 মার্চ 1872, কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872। তবে এই আইন সম্পূর্ণ চূড়ান্ত ছিল না। এই আইনের সাথে অসামঞ্জস্য ব্রিটিশ ভারতে পূর্বে এই সংক্রান্ত মুসলিম আইন, হিন্দু আইন এবং কমন ল আইন বাতিল করলেও যে সকল আইন রেজুলেশন স্পষ্ট বাতিল নয়, সেই সকল আইন ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্টে 2 ধারা অনুসারে কার্যকর থাকে। যদি হয় পরবর্তীতে আমাদের যে দেখবো আমরা 2 ধারায় যে সেকশনটাতে সেটা বাতিল হয়েছে, দেখবো রিপেল। গভর্নমেন্ট জেনারেল অফ কাউন্সিল নতুন সাক্ষ্যকে সম্মতি প্রদান করে 15 মার্চ 1872 তারিখে ইহা কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872 তারিখে। তবে এই আইন সম্পূর্ণ চূড়ান্ত ছিল না। এই আইনের সাথে কমন ল এবং এসব প্রযোজ্য মুসলিম আইন, হিন্দু আইন এবং কমন ল আইনের অনুসারে বাতিল করলো, রেজুলেশন স্পষ্ট বাতিল হয় না। সে সকল আইন ইন্ডিয়ান আইন 2 ধারায় কার্যকর থাকে। এটা আবার একটু রিপিট হয়ে গেল। এখানে দেখেন 2 ধারা হচ্ছে আইনে কিছু রহিত করছেন, এখানেই আনছে, যেখানে বলা রয়েছে এই আইনে অনুসারে পরবর্তীতে 66 বছর পর রিপিলিং অ্যাক্ট 1938 এর মাধ্যমে পুরো 2 ধারা বাতিল হয়। এই 2 ধারাটা বাতিল করে দেয়। অতঃপর মুসলিম আইন, হিন্দু আইন, ইংল্যান্ডের কমন ল এর উপর ভিত্তি করে সাক্ষ্য সম্পর্কে সকল আইন বিধিবিধান ইন্ডিয়ান সিভিল এর উপর প্রণয়ন প্রচলিত ছিল এবং এই রিপিল আইনটি বিলুপ্ত করা হয়। জাস্ট এখানে এই লাস্ট থেকে বলার উদ্দেশ্য হচ্ছে যে 2 ধারাটা কারণবশত কি কি কারণে সেটা বাতিল করে, এই ব্যাখ্যা দিতে যাওয়া দরকার নেই। তাহলে আমরা দেখলাম সাক্ষ্য আইনের যে ইতিহাস, 1872 সালের 1 সেপ্টেম্বর সেটা কার্যকর হয় এবং এটার রূপকার কে, তার নাম কি, যিনি রূপকার, আইনের মূল রূপকার কে সাক্ষ্য আইনের? মোটামুটি আমরা ব্রিটিশ থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, সৌদি আরব বা পাকিস্তান, আমরা মোটামুটি একটু জাস্ট একটা সামারি দেখলাম। এবং স্বাক্ষর যে আইনের যে তাদের বিচার ব্যবস্থার যে কার্যক্রম, সেই বিচার ব্যবস্থা কার্যক্রম আমরা দেখলেন তো যে সাক্ষীর কি অবস্থা। সাক্ষীর যদি এই অবস্থায় মামলা প্রমাণ করার জন্য সাক্ষীর উপর নির্ভর করতে হয়, এই অবস্থা তাদেরকে পুড়িয়ে দিয়ে, তাদেরকে পানিতে ডুবিয়ে, তাদেরকে আঙ্গুলে গরম পানি দিয়ে, ফুটন্ত পানি দিয়ে যদি সাক্ষীকে মামলা প্রমাণ করতে হয়, তাহলে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আসামির অবস্থাটা কি হবে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এটা সত্য? তাহলে আসামির বিচার ব্যবস্থাটা কি, এর চার ভয়াবহ হওয়ার কথা না?